বন্ধুরা, আমার নাম যশ্রী। আমি কলকাতার একজন মেয়ে। আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাব সেটি আমার মামাকে নিয়ে। এক গ্রীষ্মের ছুটিতে আমি গিয়েছিলাম আমার মামার বাড়িতে বেড়াতে। মামার বাড়িতে যাওয়ার পর একদিন সন্ধ্যায় মামা আমাকে তার কাছে ডেকে নিয়ে গেলেন এবং বললেন, যশ্রী, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। অনেক দিন ধরে তোমাকে আমি কথাটা বলবো বলে ভাবছি, কিন্তু আর বলা হয়নি। আমি যে কথাটা বলবো তুমি কাউকে বলতে পারবে না, কথা দাও। আমি বললাম, কি এমন কথা মামা, যা কাউকে বলা যাবে না? তখন মামা বলল, আমাকে আগে কথা দাও, তারপর বলবো। কারণ বন্ধুরা, আমি মামাকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু মামা যা বলল তাতে আমি হতবাক হয়ে গেলাম। কারণ বন্ধুরা, মামা তখন বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে আমি আমার মামার বাড়িতে বেড়াতে যেতাম। প্রতি বছরের মতো এবারও আমি আমার মামার বাড়িতে বেড়াতে গেলাম। মামার বাড়ি আমাদের কলকাতা শহর থেকে কিছুটা দূরে, তবু যে ঘেরা এক শান্ত নিরিবিলি গ্রামের। ছোটবেলা থেকেই এই জায়গাটা আমার খুব প্রিয়। মামা মামুর স্নেহ আর ভালোবাসায় আমার ছুটির দিনগুলো সবসময় রঙিন হয়ে উঠত। কিন্তু সেইবারের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন, যা আমার জীবনের মুড ঘুরিয়ে দিয়েছিল। প্রথম কয়েকদিন সবকিছুই আগের মতো স্বাভাবিক ছিল। মামাতো বোন ঋতুপর্ণাকে নিয়ে খেলাধুলা, পুকুরের সাঁতার কাটা আর মামির হাতের মজার মজার খাবার খেয়ে দিনগুলো স্বপ্নের মতো কাটছিল। মামা যদিও কিছুটা অসুস্থ ছিলেন, কিন্তু তার আদর যত্নের কোনো কমতি ছিল না। মামা রাজদেব মামা প্রথম দিকে আমার সাথে খুব স্বাভাবিক আচরণ করছিলেন, কিন্তু দিন দুয়েক পর থেকেই আমি তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করি। তার চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমি ঠিক বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল তিনি যেন আমাকে কিছু বলতে চান, কিন্তু পারছেন না। একদিন দুপুরে সবাই যখন বিশ্রাম নিচ্ছিল, মামা আমাকে একাদার পড়ার ঘরে ডেকে পাঠালেন। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। তার ঘরে ঢুকে দেখলাম তিনি একটা পুরনো বইয়ের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছেন। আমাকে দেখে বইটা বন্ধ করে দিলেন। এরপর তিনি আমার পড়াশোনা ও বন্ধুবান্ধব নিয়ে কিছু সাধারণ প্রশ্ন করলেন, কিন্তু হঠাৎ করেই তার প্রশ্নের ধরন বদলে গেল। তিনি জিজ্ঞেস করলেন, রাতে তোর ভালো ঘুম হয় তো? কোনো কিছু নিয়ে ভয় পাস না তো? তার এই অদ্ভুত প্রশ্নে আমি বেশ অবাক হলাম, কিন্তু তেমন কিছু মনে করিনি। ভেবেছিলাম হয়তো আমার ভালোর জন্যই জিজ্ঞেস করছেন। কিন্তু সেদিন রাত থেকেই আমার মনের ভেতরের সন্দেহটা দানা বাঁধতে শুরু করে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে আমি আমার ঘরের দরজার বাইরে একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। প্রথমে ভেবেছিলাম চোখের ভুল, কিন্তু কিছুক্ষণ পর স্পষ্ট বুঝলাম কেউ একজন দরজার ওপাশে পায়চারি করছে। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি নিঃশ্বাস বন্ধ করে বিছানায় পড়ে রইলাম। অনেকক্ষণ পর সেই ছায়াটা সরে গেল। আমার মন বলছিল ওটা রাজদীপ মামা ছাড়া আর কেউ নন। কিন্তু কেন কেন তিনি আমার ঘরের বাইরে এভাবে পাহারা দেবেন? এই প্রশ্নটা আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। সকালে ঘুম থেকে উঠে দেখলাম সবকিছু আগের মতোই শান্ত। মামা বাগানে গাছের পরিচর্যা করছেন, মামা রান্নাঘরে ব্যস্ত। রাতের ঘটনাটা আমার কাছে একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি মামার দিকে তাকালাম। তার মুখে সেই আগের মতোই স্বাভাবিক হাসি। আমি কিছুতেই মেলাতে পারছিলাম না, রাতের সেই রহস্যময়ী মানুষটার সাথে সকালের এই হাসি খুশি মানুষটার কি কোনো মিল আছে? আমি সিদ্ধান্ত নিলাম বিশ্বাসটা নিয়ে। আর ভাবনা হয়তো আমি ভুল দেখেছি, কিন্তু আমার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে মামার রহস্যজনক আচরণ দিন দিন আরও বাড়তে লাগল। তিনি প্রায়ই আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকতেন যেন আমার ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করছেন। মাঝে মাঝে একা পেলেই অদ্ভুত সব প্রশ্ন করতেন, যেমন তুই একা থাকতে ভয় পাস না তো? কখনো মনে হয় কেউ তোকে দেখছে? তার এই প্রশ্নগুলো আমার মনের মধ্যে একটা অজানা আতঙ্ক তৈরি করছিল। আমার মনে হচ্ছিল এই বাড়ির ভেতরে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা আমার কাছ থেকে সবাই গোপন করতে চাইছে। আমার সন্দেহ আরও গভীর হল যখন আমি মামাকে একদিন মামুর সাথে নিচু গলায় কথা বলতে শুনলাম। তারা আমার কথাই বলছিলেন। মামা বলছিলেন যশ্রীতিকে একটু বেশি খেয়াল রাখতে হবে, ও খুব সরল, কিছুই বুঝতে পারবে না। মামা জবাবে কিছু একটা বলেছিলেন যা আমি শুনতে পাইনি। তাদের এই গোপন কথাবার্তা আমার মনকে আরও সন্দিহান করে তুলল। আমি বুঝতে পারছিলাম না তারা আমাকে নিয়ে কী লুকাতে চাইছেন। আমার কি কোনো বিপদ ঘনিয়ে আসছে? সেই রাতে আমি প্রতিজ্ঞা করলাম, এই রহস্যের আসল সত্য আমাকে জানতেই হবে।
খাওয়া দাওয়ার পর সবাই যখন ঘুমাতে গেল আমি ঘুমের ভান করে বিছানায় শুয়ে রইলাম। গভীর রাতে আবার সেই চেনা পায়ের শব্দ আমার ঘরের সামনে এসে থামল। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধকধক করতে শুরু করল। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস চেতে শুয়ে রইলাম। মনে মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, মামা আমার কাছে কি চান? এই রহস্যের শেষ কোথায়? গতরাতের আতঙ্কটা আমার মন থেকে তখনও যায়নি। সকালে নাস্তার টেবিলে মামাকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি আমার দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিলেন, কিন্তু সেই হাসির আড়ালে আমি এক ধরনের দুশ্চিন্তার ছাপ দেখতে পেলাম। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু আমার মনের ভেতরের অস্থিরতা কিছুতেই কম ছিল না। মামি আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, এত কেমন শুকনো লাগছে? কেন, রাতে ভালো ঘুম হয়নি? আমি কোনো মতে মাথা নেড়ে হ্যাঁ বললাম, কিন্তু মামার দিকে তাকাতে সাহস পেলাম না। আমার মনে হচ্ছিল তিনি আমার মনের সব কথা বুঝতে পারছেন। সারা দিন আমি মামাকে এড়িয়ে চলার চেষ্টা করলাম। মামাতো বোন হিতুপর্ণার সাথে খেলায় মেতে থেকে মনটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলাম, কিন্তু বিকেল হতেই মামা আবার আমাকে একা ডাকলেন। এবার তিনি আমাকে বাড়ির পেছনের পুরনো বাগানটায় নিয়ে গেলেন। সেখানে একটা বড় আমগাছের নিচে বসে তিনি আমার সাথে কথা বলা শুরু করলেন। তার কথাগুলো ছিল আগের মতোই রহস্যময়। তিনি আমাকে ছোটবেলার নানা স্মৃতির কথা মনে করিয়ে দিচ্ছিলেন, কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল অন্য কিছু। তিনি জানতে চাইছিলেন কলকাতায় আমার জীবনযাত্রা কেমন, আমি কোনো নতুন জায়গায় যাই কিনা, বা কোনো অপরিচিত মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে কিনা। তার প্রশ্নগুলো শুনে আমার মনে হলো তিনি হয়তো আমার চরিত্র নিয়ে সন্দেহ করছেন। একজন 17 বছর বয়সী মেয়ের জন্য এর চেয়ে অপমানের আর কি হতে পারে? আমার খুব কষ্ট হলো। আমি যার কাছে সবসময় স্নেহ পেয়ে এসেছি, তিনি আমাকে এভাবে সন্দেহ করছেন। এটা আমি মেনে নিতে পারছিলাম না। আমার চোখে জল চলে এসেছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। আমি মামার কোনো প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বললাম যে আমার ভালো লাগছে না, আমি ঘরে যেতে চাই। মামা আমাকে আর কিছু বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাতে খাওয়ার সময় পরিবেশটা খুব থমথমে ছিল। আমি কারো সাথে তেমন কথা বলছিলাম না। মামি হয়তো কিছু একটা আন্দাজ করতে পেরেছিলেন, তাই তিনি বারবার আমার পছন্দের খাবারের কথা জিজ্ঞেস করছিলেন, কিন্তু আমার গলা দিয়ে কিছুই নামছিল না। আমার কেবলই মনে হচ্ছিল এই বাড়িতে আমি আর নিরাপদ নই। যে মানুষটিকে আমি বাবার মতো শ্রদ্ধা করতাম, তার উদ্দেশ্য নিয়ে আমার মনে ভয়ঙ্কর সব চিন্তা উকি দিচ্ছিল। আমি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা ফিরে যাওয়ার কথা ভাবতে শুরু করলাম। সেদিন রাতে ঝড় বৃষ্টি শুরু হলো। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর বাতাসের শোষো শব্দ আমার ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি ঘরের দরজা জানালা সব ভালোভাবে বন্ধ করে বাতি জ্বালিয়ে বসে রইলাম। মাঝরাতে হঠাৎ আমার ঘরের দরজায় কেউ খুব আস্তে করে টোকা দিল। আমি ভয়ে চিৎকার করে উঠতে গিয়েও পারলাম না। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে? বাইরে থেকে মামার গলা ভেসে এলো, আমি দরজাটা খোল জয়শ্রী। আমি কি করব বুঝতে পারছিলাম না, দরজা খুলব নাকি চুপ করে থাকব। অনেকক্ষণ কোনো সাদা শব্দ না পেয়ে মামা আবার বললেন, ভয় পাস না, আমি শুধু দেখতে এসেছিলাম তুই ঠিক আছিস কিনা। ঝড় হচ্ছে তো, তাই চিন্তা হচ্ছিল। তার গলার স্বরে এমন একটা আরতি ছিল যা আমার মনকে কিছুটা নরম করে দিল, কিন্তু পরক্ষণেই আমার মনে হলো এটাও হয়তো তার কোনো নতুন কৌশল। আমি দরজা না খুলে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং সারা রাত জেগে রইলাম। আমার মনে হচ্ছিল এই রহস্যের জাল থেকে আমার মুক্তি নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলাম। আমার ঘরের জানালার ঠিক নিচে মাটিতে কয়েকটা পোড়া কাগজের টুকরো পড়ে আছে। আমি অবাক হয়ে গেলাম। রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাহলে এই কাগজগুলো এখানে কিভাবে এলো? আমি সাবধানে একটা টুকরো তুলে নিলাম। তাতে অস্পষ্টভাবে কিছু চিহ্ন আঁকা ছিল যা আমি আগে কখনো দেখিনি। আমার বুকটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। এই চিহ্নগুলোর সাথে মামার কোনো যোগসূত্র আছে কি? আমি বুঝতে পারছিলাম মামার রহস্যময় আচরণের পেছনে এমন কোনো কারণ আছে যা আমার কল্পনারও বাইরে। তিনি কি কোনো বিপদে পড়েছেন, নাকি তিনি আমাকে কোনো বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছেন? আমার মনটা পুরোপুরি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। আমি একদিকে মামাকে ভয় পাচ্ছিলাম, অন্যদিকে তার জন্য আমার চিন্তাও হচ্ছিল। আমি সিদ্ধান্ত নিলাম পালানোর আগে আমাকে সত্যটা খুঁজে বের করতেই হবে। এই বাড়িতে ঠিক কী ঘটছে তা আমাকে জানতেই হবে। জানালার নিচে পাওয়া সেই পোড়া কাগজের টুকরোগুলো আমার মনের মধ্যে সন্দেহের আগুনকে আরও উচকে দিয়েছিল। আমি টুকরোগুলো লুকিয়ে আমার জামা কাপড়ের ব্যাগের মধ্যে রেখে দিলাম। আমার মনে হচ্ছিল এগুলোই হয়তো মামার রহস্য উন্মোচনের একমাত্র সূত্র। আমি সারাদিন সুযোগ খুঁজছিলাম মামার পড়ার ঘরে ঢোকার জন্য।
আমার ধারণা ছিল সেখানে গেলেই আমি এই চিহ্নগুলোর অর্থ খুঁজে পেতে পারি, কিন্তু মামা প্রায় সারাদিনই তার ঘরে ছিলেন, তাই আমি কোনো সুযোগই পাচ্ছিলাম না। দুপুরের খাবারের পর মামি আমাকে দেখে তার ঘরে নিয়ে গেলেন। তিনি আমার মাথায় হাত বুলিয়ে খুব নরম গলায় বললেন, তোর মামা যদি তোকে কিছু বলে থাকে তাহলে মনে কিছু করিস না, আসলে আমার শরীরটা ভালো না থাকায় ও খুব দুশ্চিন্তার মধ্যে আছে। মামির কথা শুনে আমার মনটা কিছুটা শান্ত হলো। আমি ভাবলাম, হয়তো মামুর অসুস্থতার কারণেই মামা এমন অদ্ভুত আচরণ করছেন। কিন্তু পরক্ষণেই পোড়া কাগজের টুকরোগুলোর কথা মনে পড়তেই আমার সব চিন্তা উল্টপাল্ট হয়ে গেল। বিকেলে মামা কোথায় যেন বেরিয়ে গেলেন। আমি এই সুযোগটা কাজে লাগানোর সিদ্ধান্ত নিলাম। মামার পড়ার ঘরের দরজাটা ভেজানো ছিল। আমি আশেপাশে কেউ নেই দেখে নিঃশব্দে ভেতরে ঢুকে পড়লাম। ঘরটা বইপত্রে ঠাসা, একটা পুরনো টেবিলের ওপর অনেকগুলো কাগজপত্র ছড়ানো ছিটানো। আমি সাবধানে কাগজগুলো ঘাঁটতে শুরু করলাম। হঠাৎ একটা ডায়েরি আমার চোখে পড়ল। আমি কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুললাম। ডায়েরির পাতাগুলো মামার হাতে লেখা অনেক কিছু ছিল, কিন্তু বেশিরভাগ লেখাই ছিল দুর্বোধ্য ভাষা। তবে কিছু কিছু পাতায় আমি সেই একই ধরনের চিহ্ন দেখতে পেলাম, যা আমি পোড়া কাগজের টুকরোগুলোতে দেখেছিলাম। একটা পাতায় বড়বড় করে আমার নাম যশ্রী লেখা ছিল, এবং তার পাশে একটা বিপদ চিহ্ন আঁকা ছিল। এটা দেখে আমার মাথা ঘুরে গেল। তার মানে মামা সত্যি আমাকে নিয়ে কিছু একটা ষড়যন্ত্র করছেন। আমার আর বুঝতে বাকি রইল না যে আমি এক ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। আমি যখন ডায়েরিটা পড়ায় মুগ্ধ ছিলাম, তখন হঠাৎ করেই মামা ঘরে ঢুকলেন। আমাকে তার ডায়েরি হাতে দেখে তিনি চমকে উঠলেন। তার চোখ দুইটা রাগে লাল হয়ে গেল। তিনি এক ছটকায় আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে চিৎকার করে বললেন, এখানে কি করছিস তুই? আমার জিনিসপত্রের হাত দেবার সাহস তোকে কে দিয়েছে? আমি ভয়ে কেঁদে ফেললাম। মামার এমন রুদ্রমূর্তি আমি জীবনেও দেখিনি। তিনি আমাকে ঘর থেকে প্রায় ধাক্কা দিয়ে বের করে দিলেন। সেই ঘটনার পর থেকে মামা আমার সাথে আর কোনো কথা বলেননি। তিনি আমাকে দেখলেই মুখ ঘুরিয়ে নিচ্ছিলেন। বাড়িটার পরিবেশ আরও বেশি থমথমে আর ভয়ঙ্কর হয়ে উঠেছিল। মামি হয়তো কিছু আঁচ করতে পেরেছিলেন, কিন্তু তিনি আমাকে কিছুই জিজ্ঞেস করেননি। আমি নিজেকে খুব একা আর অসহায় অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিল এই বাড়িটা একটা জেলখানা, আর আমি তার একমাত্র বন্দী। রাতে আমি ঘুমানোর জন্য বিছানায় গেলাম, কিন্তু ঘুম আমার চোখ থেকে বহু দূরে পালিয়ে গিয়েছিল। আমার কানে শুধু মামার সেই রাগের চিৎকারটা বাজছিল। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না ডায়েরিটাতে এমন কি লেখা ছিল যার জন্য মামা এতটা রেগে গেলেন। আমার নামের পাশে কেন বিপদ চিহ্ন আঁকা ছিল, এই প্রশ্নগুলো আমাকে কুয়ে কুয়ে খাচ্ছিল। আমার মনে হচ্ছিল আগামীকাল সকালেই আমি এখান থেকে পালিয়ে যাব। গভীর রাতে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি দেখলাম একটা অন্ধকার জঙ্গলে আমি একা একা দৌড়ে পালাচ্ছি, আর আমার পেছনে একটা কালো ছায়া আমাকে তাড়া করছে। আমি ভয়ে চিৎকার করছি, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। হঠাৎ করে মামা আমার সামনে এসে দাঁড়ালেন এবং আমাকে তার পেছনে লুকিয়ে ফেললেন। সেই কালো ছায়াটা মামাকে দেখে থেমে গেল এবং ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিলাম। এই স্বপ্নের অর্থ কি? মামা কি সত্যি আমাকে কোনো বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করছেন? আমার মন আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ল। গতরাতে সেই অদ্ভুত স্বপ্নটা আমার চিন্তাভাবনাকে অনেকটাই বদলে দিয়েছিল। আমি আর মামাকে আগের মতো ভয় পাচ্ছিলাম না, বরং তার প্রতি এক ধরনের কৌতূহল তৈরি হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা আমার জানা নেই। আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্তটা স্থগিত করলাম। আমি ঠিক করলাম, শেষ পর্যন্ত দেখবে এই রহস্যের শেষ কোথায়। আমি মামার ওপর নজর রাখতে শুরু করলাম। তার প্রতিটি কাজ, প্রতিটি কথা আমি মনোযোগ দিয়ে লক্ষ্য করতে লাগলাম। সকালে ঘুম থেকে উঠে আমি ইচ্ছাকৃতভাবে মামার সামনে গেলাম। তিনি প্রথমে আমার দিকে না তাকিয়ে চলে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু আমি তার পথ আটকে দাঁড়ালাম। তার চোখের দিকে তাকিয়ে আমি বললাম, মামা, তুমি কি আমার ওপর রাগ করেছ? আমার প্রশ্নে তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন। কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থেকে তিনি একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, তোর ওপর আমি রাগ করিনি, আমি নিজের ওপর রাগ করেছি। তার এই অদ্ভুত উত্তর আমার কৌতূহল আরও বাড়িয়ে দিল। সেদিন দুপুরে আমি দেখলাম মামা বাড়ির পেছনের দিকে একটা পুরনো পরিত্যক্ত ঘরে ঢুকছেন। এই ঘরটা সবসময় বন্ধ থাকত। ছোটবেলায় শুনেছি এই ঘরে নাকি আমার দাদু তার গবেষণার কাজ করতেন। মামাকেও এই ঘরে ঢুকত দেখে আমি বেশ অবাক হলাম। তিনি ভেতরে ঢোকার কিছুক্ষণ পর আমি সাবধানে সেই ঘরের জানালার কাছে গেলাম। জানালার কাজ ভাঙা থাকায় ভেতরে কিছুটা অংশ দেখা যাচ্ছিল।
ভেতরে যা দেখলাম তাতে আমার চোখ ছানা পড়া হয়ে গেল। ঘরের মাঝখানে একটা বড় টেবিল, তার উপর মোমবাতি জ্বলছে, আর টেবিলের চারপাশে সেই অদ্ভুত চিহ্নগুলো আঁকা, যেগুলো আমি মামার ডায়েরিতে দেখেছিলাম। মামা চোখ বন্ধ করে বসেছিলেন এবং বিটপিট করে কিছু একটা বলছিলেন। তার সামনে একটা পাত্রে কিছু ভেষাজ লতাপাতা রাখা ছিল, যা থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমার মনে হলো মামা কোনো ধরনের পূজা বা সাধনা করছেন। কিন্তু কেন? আমি বেশিক্ষণ সেখানে দাঁড়ালাম না। যদি মামা আমাকে দেখে ফেলেন, তাহলে আরেকটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমি নিঃশব্দে সেখান থেকে সরে এসে নিজের ঘরে চলে গেলাম। আমার মাথা কিছুতেই কাজ করছিল না। মামাকে কোন তান্ত্রিক সাধনার সাথে যুক্ত? এই চিহ্নগুলো, এই মন্ত্র, এসবের অর্থ কি? আর এসবের সাথে আমার কি সম্পর্ক? আমার নামের পাশে কেন বিপদচিহ্ন ছিল? হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। বিকেলে আমি মামির কাছে গেলাম। আমি ঠিক করলাম মামির কাছ থেকে কিছু তথ্য বের করার চেষ্টা করব। আমি তাকে দাদুর গবেষণার কথা জিজ্ঞেস করলাম। মামি বললেন, তোর দাদু একজন আজুর্বেদ শাস্ত্রীর গবেষক ছিলেন। তিনি বিভিন্ন গাছপালার ভেষজ নিয়ে গবেষণা করতেন। এই পুরনো ঘরটা ছিল তার ল্যাবরেটরি। মামুর কথা শুনে আমি কিছুটা আন্দাজ করতে পারলাম। মামা হয়তো দাদুর কোনো অসমাপ্ত কাজ নিয়ে গবেষণা করছেন, কিন্তু তার সাথে আমার বিপদের কি সম্পর্ক, তা আমি বুঝতে পারলাম না। রাতে আমি আমার ঘরে বসে সেই পোড়া কাগজের টুকরোগুলো আবার বের করলাম। আমি ইন্টারনেটে সেই চিহ্নগুলো সম্পর্কে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কিছুই পেলাম না। আমার মনে হলো এগুলো হয়তো কোনো প্রাচীন সাংকেতিক চিহ্ন, যা সাধারণ মানুষের অজানা। আমি হতাশ হয়ে পড়লাম। রহস্যের কিনারে এসেও আমি যেন কিছুই উদ্ধার করতে পারছিলাম না। গভীর রাতে আমার আবার সেই দুঃস্বপ্নটা ফিরে এলো। সেই একই অন্ধকার জঙ্গল, সেই কালো ছায়া, আর মামা আমাকে বাঁচানোর চেষ্টা। কিন্তু এবার স্বপ্নে আমি দেখলাম সেই ছায়াটা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম এবং আমার ঘুম ভেঙে গেল। আমার সারা শরীর কাঁপছিল। আমি বুঝতে পারলাম এই স্বপ্নটা শুধু স্বপ্ন নয়, এটা হয়তো ভবিষ্যতের কোনো ইঙ্গিত। আমার সত্যিই কোনো বড় বিপদ আসন্ন, আর মামা সেটা আগে থেকেই জানতে পেরেছেন। পরপর দুরাত একই দুঃস্বপ্ন দেখা পর আমার মন থেকে ভয় কেটে গিয়ে এক ধরনের জেদ চেপে বসল। আমি বুঝতে পারছিলাম মামা যা কিছু করছেন তার সাথে আমার জীবনের কোনো না কোনো যোগসূত্র রয়েছে। তিনি হয়তো আমাকে সরাসরি কিছু বলতে পারছেন না, কিন্তু তার প্রতিটি কাজই আমাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আমি আর লুকিয়ে বা ভয় পেয়ে থাকব না বলে ঠিক করলাম, এবার আমি সরাসরি মামার মুখোমুখি হব এবং সব সত্যিটা তার মুখ থেকে বের করব। কিন্তু তার জন্য আমার একটা সঠিক সুযোগের প্রয়োজন ছিল। সকালের পরিবেশটা ছিল অস্বাভাবিক রকমের শান্ত। মামা সারা দিন বাড়ি থেকেই বের হলেন না। তিনি বেশিরভাগ সময় তার পড়ার ঘরে কাটালেন। আমি দূর থেকে কয়েকবার তাকে লক্ষ্য করলাম। তার মুখে ছিল গভীর চিন্তার ছাপ। তিনি খুব অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করছিলেন। আমার মনে হল তিনি হয়তো কোনো বড় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বা কোনো সমস্যার সমাধান খুঁজছেন। তার এই অবস্থা দেখে আমার মায়া হচ্ছিল, কিন্তু একই সাথে আমার ভেতরের রহস্য উন্মোচনের ইচ্ছাটাও প্রবল হচ্ছিল। দুপুরে খাবার পর আমি সাহস করে মামার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। দরজাটা সামান্য খোলা ছিল। আমি উকি দিয়ে দেখলাম মামার টেবিলের ওপর ঝুঁকে পড়ে একটা পুরনো পুঁথি পড়ছেন। তার পাশে একটা বাটিতে জল রাখা, আর তার মধ্যে কিছু ফুল ভাসছে। আমি ইতস্তত করছিলাম, ভেতরে যাব কি যাব না। এমন সময় মামাই আমাকে দেখতে পেলেন। তিনি আমাকে দেখে অবাক হলেন না, বরং খুব শান্ত গলায় বললেন, ভেতরে আয়। আমি কিছুটা ভয় আর কিছুটা সাহস নিয়ে ঘরে ঢুকলাম। তিনি আমাকে তার সামনের চেয়ারে বসতে বললেন। আমি বসতেই তিনি পুঁথিটা বন্ধ করে আমার দিকে তাকালেন। তার দৃষ্টি ছিল স্থির এবং গভীর। তিনি বললেন, আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, তুই অনেক কিছু দেখেছিস যা তোর দেখার কথা ছিল না, কিন্তু বিশ্বাস কর, আমি যা কিছু করছি তা তোর ভালোর জন্যই করছি। তার এই কথাগুলো আমার মনের মধ্যে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করল। আমি কিছু বলার আগেই তিনি আবার বলতে শুরু করলেন। তিনি বললেন, কিছু জিনিস আছে যা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমাদের চারপাশে এমন অনেক শক্তি আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না। কিছু শক্তি ভালো, আবার কিছু শক্তি খুবই বিপজ্জনক। তার কথাগুলো আমার কাছে ধাঁধার মতো মনে হচ্ছিল। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, ডায়েরিতে আমার নামের পাশে বিপদ চিহ্ন কেন ছিল, আর এই অদ্ভুত চিহ্নগুলোর মানেই বা কী? আমার প্রশ্ন শুনে মামা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সময় হলে তুই সবকিছু জানতে পারবি। এখন শুধু এটুকুই জেনে রাখ, তুই এক বিশেষ পরিস্থিতির মধ্যে আছিস।
তোকে খুব সাবধানে থাকতে হবে, কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলবি না, আর সূর্যাস্তের পর একা একা বাড়ির বাইরে যাবি না। তার এই নির্দেশগুলো আমার ভয়কে আরও বাড়িয়ে দিল। আমি বুঝতে পারছিলাম বিশ্বাসটা সাধারণ কোনো ব্যাপার নয়। সেই রাত থেকে আমি মামার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করলাম। আমার মধ্যে ছেলে মানুষী ভাবটা পুরোপুরি কেটে গিয়েছিল। আমি অনেক বেশি গম্ভীর আর সতর্ক হয়ে গেলাম। আমি রাতে ঘুমানোর সময় ঘরের দরজা ভালোভাবে বন্ধ করে দিতাম। আমার মনে হতো মামা শুধু আমার অভিভাবক নন, তিনি আমার রক্ষাকর্তাও। কিন্তু তিনি আমাকে কি থেকে রক্ষা করছেন সেই রহস্যটা তখনও আমার কাছে অধরা ছিল। একদিন রাতে আমি ছাদে গিয়েছিলাম। আকাশে পূর্ণিমার চাঁদ। আমি চাঁদের দিকে তাকিয়ে মামার কথাগুলো ভাবছিলাম। হঠাৎ আমার মনে হলো ছাদের অন্য কোনায় কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম একটা লম্বা কালো ছায়ামূর্তি আমার দিকে তাকিয়ে আছে। তার কোনো মুখ বা অবজব নেই, শুধু একটা জমাট বাঁধা অন্ধকার। আমার শরীর ভয়ে হিম হয়ে গেল। আমি চিৎকার করলেও পারলাম না। আমার মনে হলো আমি আমার দুঃস্বপ্নে সে কালো ছায়াটাকে বাস্তবে দেখছি। ছাদের কোনায় সেই ভয়ঙ্কর কালো ছায়ামূর্তি দেখে আমার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছিল। আমি নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম, যেন আমার পা দুটো মাটিতে গেঁথে গেছে। মূর্তিটার কোনো চোখ মুখ না থাকলেও আমার মনে হচ্ছিল ওটা সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। একটা ঠান্ডা স্রোত আমার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। আমি বুঝতে পারছিলাম মামা আমাকে যে বিপদের কথা বলেছিলেন এটা সেই বিপদ। আমার আর কোনো সন্দেহ রইল না যে আমার জীবন সত্যি এক গভীর সংকটের মধ্যে রয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন আমি ভাবছিলাম আমার শেষ সময় উপস্থিত, তখন মামা কোথা থেকে জ্যাম ছুটে এলেন। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন এবং আমাকে তার পেছনে আড়াল করে ফেললেন। তার হাতে ছিল একটা রূপোর পাত্র, যা থেকে ধোঁয়া বের হচ্ছিল। তিনি সেই ছায়ামূর্তিটার দিকে তাকিয়ে দুর্বোধ্য ভাষায় কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। তার গলার স্বর ছিল দৃঢ় এবং আত্মবিশ্বাসী। আমি তার পেছনে দাঁড়িয়ে কাঁপছিলাম আর অবাক হয়ে দেখছিলাম মামার মন্ত্র উচ্চারণের সাথে সাথে সে ছায়ামূর্তিটা অস্থির হয়ে উঠল। ওটা বিকৃত একটা শব্দ করল, যা মানুষের গলার আওয়াজের মতো নয়, বরং বাতাসের আর্তনাদের মতো। এরপর মূর্তিটা ধীরে ধীরে পেছাতে শুরু করল এবং ছাদের পাঁচিল টপকে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর মামা আমার দিকে ঘুরলে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। তিনি আমাকে ধরে বললেন, তোকে না আমি করেছিলাম একা একা বাইরে আসতে। তার গলায় বকুনির চেয়ে বেশি ছিল চিন্তা। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু ফুপিয়ে কাঁদছিলাম। মামা আমাকে ধরে নিচে নিয়ে এলেন এবং এক গ্লাস জল খেতে দিলেন। আমি কিছুটা শান্ত হওয়ার পর তিনি আমার পাশে বসলেন। আমি তার দিকে তাকিয়ে বললাম, ওটা কি ছিল মামা? মামা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, এখন প্রশ্ন করার সময় নয়, এখন শুধু নিজেকে সুরক্ষিত রাখার সময়। তুই আমার ওপর বিশ্বাস রাখ, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। তার কথায় আমি সাহস পেলাম। আমি বুঝতে পারলাম আমি একা নই, আমার মামা আমার পাশে আছেন। সেই রাতের ঘটনার পর থেকে বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। মামা আমার ঘরের চারপাশে এক ধরনের সুরক্ষা বেষ্টনী তৈরি করলেন। তিনি ঘরের চারকোনায় কিছু বেসেজ পুঁতে দিলেন এবং দরজার উপরে একটা অদ্ভুত চিহ্ন এঁকে দিলেন। তিনি আমাকে একটা মাদুলি দিয়ে বললেন, এটা সবসময় গলায় পড়ে থাকতে। আমি তার কোনো কথাতেই আর প্রশ্ন করছিলাম না, কারণ আমি নিজের চোখে বিপদকে দেখেছি। মামিও হয়তো সবকিছু জানতে পেরেছিলেন। তিনি এখন আমার আরও বেশি যত্ন নিতে শুরু করেছেন। তিনি সারাক্ষণ আমার পাশে থাকতেন এবং আমাকে সাহস যোগাতেন। মামাতো বোন হেতুপর্ণা, যদিও এসবের কিছুই বুঝত না, কিন্তু সেও তার মতো করে আমাকে সঙ্গী দিত। আমি বুঝতে পারলাম এই বিপদের সময় আমার পুরো পরিবার আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমার একাকিত্ব আর অসহায়তা বোধটা কেটে গেল, কিন্তু আমার মনের মধ্যে ভয়টা পুরোপুরি যায়নি। আমি রাতে ঘুমাতে পারতাম না। আমার বারবার মনে হতো সেই কালো ছায়াটা আবার ফিরে আসবে। আমি চোখ বন্ধ করলেই ছাদে সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পেতাম। আমার খাওয়া দাওয়া কমে গিয়েছিল। আমি চুপচাপ হয়ে গিয়েছিলাম। আমার এই অবস্থা দেখে মামা খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারছিলেন আমাকে মানসিকভাবেও শক্তিশালী করতে হবে। একদিন সন্ধ্যায় মামা আমাকে তার সে পুরনো পরিত্যক্ত ঘরটাই নিয়ে গেলেন। আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু মামা আমার হাত ধরে সাহস দিলেন। ঘরের ভেতরে ঢুকে আমি দেখলাম পরিবেশটা আগের থেকে অনেক বদলে গেছে। সেখানে আর কোনো ভয়ের আবহ নেই, বরং একটা শান্ত আর পবিত্র পরিবেশ বিরাজ করছে। মামা আমাকে টেবিলের সামনে একটা আসনে বসতে বললেন এবং আমার হাতে দাদুর লেখা একটা পুরনো বই তুলে দিলেন। তিনি বললেন, ভয়কে জয় করতে হলে ভয়কে জানতে হয়। এবার তো সবকিছু জানার সময় হয়েছে।
মামার হাতে দেওয়া সেই পুরনো বইটা ছিল আমার দাদুর লেখা। পাতা উল্টাতেই আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ বই নয়, এটা তার জীবনের গবেষণার সারসংক্ষেপ। বইয়ের পাতায় পাতা ছিল বিভিন্ন ভেষজ, আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি এবং কিছু অতিপ্রাকৃতিক শক্তির বিবরণ। আমি অবাক হয়ে দেখলাম বইয়ের একটা বড় অংশ জুড়ে সেই অদ্ভুত চিহ্নগুলো এবং তার ব্যাখ্যা লেখা রয়েছে, যা আমি মামার ডায়েরিতে দেখেছিলাম। আমার মনে হলো আমি যেন একটা গুপ্তধনের চাবি হাতে পেয়েছি। মামা আমার পাশে বসে খুব শান্তভাবে সবকিছু ব্যাখ্যা করতে শুরু করলেন। তিনি বললেন, তোর দাদু শুধু একজন আয়ুর্বেদ গবেষকই ছিলেন না, তিনি প্রাচীন ভারতীয় শাস্ত্রের একজন বড় পণ্ডিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন এই পৃথিবীতে ভালো এবং মন্দ দুই ধরনের শক্তি বিদ্যমান। কিছু অশুভ শক্তি মানুষের ক্ষতি করার চেষ্টা করে, বিশেষ করে যাদের মন খুব সরল এবং পবিত্র। মামার কথাগুলো আমার কাছে আর অবিশ্বাস্য মনে হচ্ছিল না, কারণ আমি নিজে সেই অশুভ শক্তির মুখোমুখি হয়েছি। তিনি আরও বললেন, তোর জন্মের সময় কিছু জ্যোতিষী তোর দাদুকে সাবধান করে দিয়েছিলেন। তোর জন্মযজ্ঞে এমন কিছু যোগ ছিল যা কিছু অশুভ শক্তিকে আকর্ষণ করতে পারে। তারা বলেছিলেন ১৭ বছর বয়সে তোর উপর সবচেয়ে বড় বিপদ আসবে। এই কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তার মানে এই সব কিছু আগে থেকেই নির্ধারিত ছিল। মামা আমার ভয় পাওয়া মুখটা দেখে আমার কাঁধে হাত রাখলেন। তিনি বলতে লাগলেন, তোর দাদু তোর সুরক্ষার জন্য আজীবন গবেষণা করে গেছেন। তিনি এই বইয়ে এমন কিছু পদ্ধতির কথা লিখে গেছেন যা তোকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তোকে সুরক্ষিত দেখে যেতে পারেননি। তার মৃত্যুর আগে তিনি আমাকে এই দায়িত্ব দিয়ে যান। মামার কথা শুনতে শুনতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আমি বুঝতে পারলাম আমার দাদু এবং মামা আমার জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছেন। মামার ডায়েরিতে আমার নামের পাশে বিপদচিহ্ন আঁকার কারণও আমি সেদিন জানতে পারলাম ওটা কোনো ষড়যন্ত্রের চিহ্ন ছিল না, ওটা ছিল একটা সতর্কবার্তা। মামা আমার উপর আসা বিপদের সময়কাল এবং তার তীব্রতা ডায়েরিতে লিখে রাখতেন, যাতে তিনি সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন। আর রাতের বেলা আমার ঘরের বাইরে তার পায়চারি তরাটা ছিল আমাকে পাহারা দেওয়া, যাতে কোনো অশুভ শক্তি আমার কাছে ঘিসতে না পারে। তার প্রতিটি রহস্যময় আচরণের পেছনের কারণগুলো আমার কাছে পরিষ্কার হয়ে গেল। আমি মামাকে জিজ্ঞেস করলাম, কিন্তু সেই কালো ছায়াটা আসলে কি? ওটা আমার কি ক্ষতি করতে চায়? মামা বললেন, ওটা একটা অতৃপ্ত সত্তা, যা অন্যের প্রাণশক্তি শোষণ করে নিজের শক্তি বাড়ায়। তোর পবিত্র মন এবং প্রাণশক্তি ওকে আকর্ষণ করেছে। ও তোর ক্ষতি করে তোর শক্তিটা ছিনিয়ে নিতে চায়। কিন্তু তুই চিন্তা করিস না, তোর দাদুর দেওয়া জ্ঞান এবং আমার প্রচেষ্টা ওকে সফল হতে দেবে না। সেদিন রাতে আমি আর ভয় পেলাম না। আমি দাদুর লেখা বইটি হাতে নিয়ে বসলাম। বইটি পড়ে জানতে পারলাম মামা যে চিহ্নগুলো ব্যবহার করছিলেন সেগুলো ছিল প্রাচীন বৈদিক সুরক্ষা চিহ্ন। মামা আমাকে যে মাদুলিটি দিয়েছিলেন তাতে ছিল অষ্টধাতুর সংমিশ্রণ এবং কিছু শক্তিশালী ভেষজ, যা অসুখ শক্তিকে দূরে রাখে। আমি ধীরে ধীরে আমার ভয়কে শক্তিতে রূপান্তর করতে শুরু করলাম। বুঝতে পারলাম এই লড়াই শুধু মামা নন, আমাকেও অংশ নিতে হবে। পরের কয়েকদিন আমি মামার নির্দেশনায় কিছু মানসিক এবং আধ্যাত্মিক অনুশীলন শুরু করলাম। আমি ধ্যান করতে শিখলাম, যা আমার মনকে শান্ত এবং শক্তিশালী করতে সাহায্য করল। আমি আর অসহায় শিকার নই, আমি এখন একজন যোদ্ধা। আমি অপেক্ষা করছিলাম সেই চূড়ান্ত রাতের জন্য, যখন আমাকে আমার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হবে। আমি জানতাম এই লড়াই আমাকেই জিততে হবে, কারণ আমার সাথে আছে আমার দাদুর জ্ঞান, মামার ভালোবাসা আর আমার নিজের আত্মবিশ্বাস। অবশেষে সেই রাত এলো, অমাবস্যার রাত। মামা আগেই বলেছিলেন আজকের রাতে সেই অশুভ শক্তির প্রভাব সবচেয়ে তীব্র হবে এবং এটাই হবে আমাদের শেষ লড়াই। সারাদিন ধরে বাড়িতে একটা সাঁচার ড্রোপ ছিল। মামা বাড়ির বিভিন্ন স্থানে বিশেষ ভেষজ দিয়ে ধূপ জ্বালাচ্ছিলেন। পরিবেশটা ছিল একই সঙ্গে গম্ভীর ও পবিত্র। মামি সারাদিন ধরে পূজা অর্চনায় ব্যস্ত ছিলেন। আমি আর ঋতুপর্ণাও তাদের সঙ্গে যোগ দিয়েছিলাম। আমার মনে আর কোনো ভয় ছিল না, ছিল শুধু এক দৃঢ় সংকল্প। সন্ধ্যার পর মামা আমাকে সেই পুরনো পরিত্যক্ত ঘরটায় নিয়ে গেলেন, যেটা এখন আমাদের সুরক্ষা কেন্দ্র। ঘরের মাঝখানে আঁকা সুরক্ষা চক্রের ভেতরে তিনি আমাকে বসতে বললেন। তিনি আমার হাতে দাদুর বইটা দিয়ে বললেন, মনের সাহস রাখ, তোর মনের শক্তি তোর সবচেয়ে বড় অস্ত্র, আমি তোর পাশেই আছি। আমি চোখ বন্ধ করে ধ্যানে বসলাম। আমি আমার সমস্ত মনোযোগ আমার ভেতরের শক্তিতে কেন্দ্রীভূত করার চেষ্টা। গভীর রাতে আমি অনুভব করলাম ঘরের বাইরে পরিবেশটা বদলে যাচ্ছে।
বাতাসের তাপমাত্রা হঠাৎ করে কমে গেল। বাইরে থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে লাগল। আমি বুঝতে পারলাম ওটা এসে গেছে। আমি চোখ খুললাম না, শুধু আমার ধ্যানকে আরও গভীর করার চেষ্টা করলাম। হঠাৎ ঘরের দরজাটা একটা বিকট শব্দে খুলে গেল এবং সেই জমাট বাঁধা অন্ধকারের মতো কালো ছায়ামূর্তিটা ঘরের ভেতরে প্রবেশ করল। ওটা সরাসরি আমার দিকে এগিয়ে আসতে লাগল, কিন্তু সুরক্ষা চক্রের কাছে এসে বাধা পেয়ে থেমে গেল। চক্রটা থেকে একটা নীল আভা বিচ্ছুত হচ্ছিল, যা সেই অশুভ শক্তিকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। ছায়ামূর্তিটা ক্রোধে গর্জন করতে লাগল। ওটা বারবার চক্রের উপর আঘাত করতে লাগল। প্রতিটা আঘাতের সাথে সাথে ঘরের দেয়ালগুলো কেঁপে উঠছিল। আমি আমার আসনে স্থির হয়ে বসে রইলাম। মামা সেই ছায়ামূর্তিটার সামনে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করছিলেন। তার হাতে ছিল একটা ত্রিশূল, যার দাদুর আমলের। দুজনের মধ্যে এক অদৃশ্য শক্তির লড়াই চলছিল। আমি বুঝতে পারছিলাম মামা একা বেশিক্ষণ ওকে আটকে রাখতে পারবেন না। আমাকেও কিছু একটা করতে হবে। আমি দাদুর বইয়ের কথাগুলো মনে করার চেষ্টা করলাম। বইয়ে লেখা ছিল এই ধরনের শক্তিকে ধ্বংস করা যায় না, কিন্তু পবিত্র ভালোবাসা এবং ইতিবাচক শক্তি দিয়ে তাকে শান্ত করা যায়। আমি চোখ বন্ধ করে আমার জীবনের সমস্ত ভালো মুহূর্তগুলোর কথা ভাবতে লাগলাম। আমার বাবা মায়ের ভালোবাসা, মামা মামির স্নেহ, বন্ধুদের সাথে কাটানো আনন্দের সময়, সবকিছু আমি আমার মনের মধ্যে নিয়ে এলাম। আবু আমার সমস্ত ইতিবাচক শক্তিকে একত্রিত করে সেই ছায়ামূর্তিটার উদ্দেশ্যে পাঠাতে লাগলাম। আমি মনে মনে বললাম, তোমার যদি কোনো কষ্ট থাকে, কোনো অতৃপ্তি থাকে, তবে তুমি শান্ত হও। আমি তোমার কোনো ক্ষতি চাই না। আমার এই মানসিক বার্তার প্রতিক্রিয়ায় ছায়ামূর্তিটা প্রথমে আরও বেশি হিংস্র হয়ে উঠল, কিন্তু ধীরে ধীরে ওর গর্জন থেমে এলো। ওটা শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে যেতে লাগল এবং ওর আকার ছোট হতে শুরু করল। মামা তখন তার ত্রিশূল দিয়ে মাটিতে একটা আঘাত করলেন এবং উচ্চস্বরে শেষ মন্ত্রটা উচ্চারণ করলেন। সাথে সাথে একটা তীব্র আলো সারা ঘর ভরে গেল এবং সেই ছায়ামূর্তিটা শূন্যে মিলিয়ে গেল। সবকিছু আবার শান্ত হয়ে গেল। আমি চোখ খুলে দেখলাম মামা ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়েছেন। আমি দৌড়ে তার কাছে গেলাম। তিনি আমার মাথায় হাত রেখে হেসে বললেন। সেই হাসি ছিল বিজয়ীর হাসি। তিনি বললেন, আমরা পেরেছি যশ্রী, তুই পেরেছিস। তোর ভেতরের পবিত্র শক্তি আজ তোকে আর আমাদের সবাইকে রক্ষা করেছি। মামি আর ঋতুপর্ণাও ঘরে ছুটে এলো। আমরা সবাই একে অপরকে জড়িয়ে ধরলাম। সেটা ছিল ভয়কে জয় করার পর এক আনন্দের মুহূর্ত। পরদিন সকালে আমি যখন ব্যাগ গোছাচ্ছিলাম কলকাতা ফিরে আসার জন্য, তখন আমার মনটা খুব ভারাক্রান্ত ছিল। যে মামাকে আমি কিছুদিন আগে পর্যন্ত ভয় আর সন্দেহ করতাম, তাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছিল। মামা আমার কাছে এসে বললেন, কখনো কখনো আমরা যা দেখি তার পেছনে সত্যিটা হয় সম্পূর্ণ আলাদা। মানুষকে বিচার করার আগে তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করিস। তার এই কথাটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে রইল। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, মানুষের বাহ্যিক আচরণ দেখে বিচার করা কখনো উচিত নয়। অনেক সময় আমাদের অভিভাবকরা আমাদের ভালোর জন্য এমন কিছু করেন যা আমরা হয়তো প্রাথমিকভাবে বুঝতে পারি না। তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করার আগে আমাদের উচিত সত্যটা জানার চেষ্টা করা। ভালোবাসার বিশ্বাসের চেয়ে বড় কোনো সুরক্ষা কবচ এই পৃথিবীতে নেই, আর সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে আমাদের নিজেদের মনের ভেতরেই। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।